হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় ৮ এর ৮.২ শুরু করব। আজকে এই অধ্যায় ৮-এর ৪ নাম্বার ভিডিও। তো প্রথমেই ত্রিকোণমিতিক অনুপাতসমূহ এই টপিকটা আমরা ভালো করে শিখেছি জেনারেল ম্যাথের নবম অধ্যায়। ত্রিকোণমিতিক অনুপাতসমূহ মূলত কি আমরা জানি মোট ৬টা অনুপাত আছে। কিভাবে? সাপোজ একটা ত্রিভুজ আগে আমরা আঁকি, যেন তেন ত্রিভুজ আঁকলে কিন্তু চলবে না, আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, এই যে ত্রিকোণমিতি জিনিসটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। ত্রিকোণমিতি মানেই হলো কি তিন কোণের পরিমাপ। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের আমরা নামকরণ করি এ বি সি ত্রিভুজ। এটা আমাদের এবি বাহু, এটা বিসি বাহু, আর এইটা হলো এসি বাহু। ঠিক আছে, আমরা জানি যে সমকোণের ঠিক বিপরীত যে বাহুটা সেটার একটা স্পেশাল নাম আছে অতিভুজ। তোমরা কি কেউ অতিভুজের ইংলিশ জানো? অতিভুজের ইংলিশ হইল হাইপোটেনাস। আচ্ছা, আবার অপর যে দুইটা বাহু থাকে এইটাকে মনে করো আমরা ভূমি বলি, আর এইটাকে আমরা লম্ব বলি। কিন্তু যদি ত্রিভুজটা এইভাবে থাকতো তাহলে আমি কোনটাকে ভূমি বলতাম আর কোনটাকেই বা লম্ব বলতাম? কোশ্চেনটা তোমাদের কাছে থাকলো। সাপোজ এরকম একটা ত্রিভুজ আছে, তার মধ্যে বোঝাই যাচ্ছে যে এইটা হলো আমাদের সমকোণ, অর্থাৎ এইটা অতিভুজ। এখানে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু আমি ভূমি কাকে বলবো আর লম্বই বা কাকে বলবো? যদি এই ত্রিভুজটাকে আমরা একটু বাঁকাই নিজেদের মানে সুবিধার্থে, সাপোজ দাঁড়াও এই পুরো জিনিসটাকে আমরা যদি এক করি তারপর একটু বাঁকানোর চেষ্টা করি। ধরো যদি ত্রিভুজটা এভাবে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে লম্ব বলবো আর এটাকে ভূমি বলবো। কিন্তু আমরা যদি আরেকটু বাঁকাই তখন কি করব দেখো তো, তখন কিন্তু আবার এইটাকে আমরা লম্ব বলবো আর এইটাকে আমরা ভূমি বলবো। তাহলে আমার কথার সারাংশ হলো এই পদ্ধতিটা আসলে খুব একটা ভালো না ভূমি আর লম্বের। তো আমরা এই জন্য ভূমি আর লম্বের পরিবর্তে একটা বেটার পদ্ধতি আনবো। ঠিক আছে, বা যেটা আসলে আমার কাছে খুব সহজ লাগে। সাপোজ একটা কোণ তোমার দেওয়া থাকবে, এই কোণটা সাপোজ তোমাদেরকে দেওয়া, এই কোণের নাম ধরো থিটা কোণ। ঠিক আছে, থিটা। এখন এই কোণের সাপেক্ষে তুমি আমাকে বলো তো এই কোণের বিপরীত বাহু কোনটা? বোঝাই যাচ্ছে যে এইটা হলো গিয়ে এই কোণের বিপরীত বাহু। ঠিক আছে, আর এইটা তো অতিভুজ, এটা নিয়ে তো কোনো প্যারা নাই। আর বিপরীত বাহু বাদে অন্য যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এইটা হলো বিপরীত বাহু, এইটা সন্নিহিত বাহু, আর এইটা অতিভুজ। আবার যদি আমি বলি এই যে সি কোণের সাপেক্ষে এই যে কোণ সি, অথবা আমি বলতে পারি কোণ এসিবি, অথবা কেউ বলতে পারে কোণ বিসিএ, তুমি যেটাই বলো কারেক্ট। অথবা আমি যদি এই সি এর জায়গায় একটা ভ্যালু প্রোভাইড করি, ধরি এই কোণ সি এর ভ্যালু হলো আলফা। ঠিক আছে, আলফার মান 30 ডিগ্রি হইতে পারে, 37 ডিগ্রি হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন তাহলে আমাকে বলো এই কোণ সি এর সাপেক্ষে বিপরীত বাহুকে? অবশ্যই এবি হলো বিপরীত বাহু আর বিসি হবে সন্নিহিত বাহু। কেউ আবার এসি কে সন্নিহিত বাহু বলো না, এসি কিন্তু অতিভুজ। ঠিক আছে, অতিভুজ এটা ফিক্সড। আমরা জাস্ট অপর দুইটা বাহুকে বিভিন্ন নামকরণ করব। এখন দেখো একটা ত্রিভুজে কয়টা বাহু থাকে? তিনটা বাহু। তিনটা বাহুকে আর এক একটা অনুপাতে কয়টা রাশি থাকে আমরা জানি? দুইটা রাশি থাকে। মনে আছে? পূর্ব রাশি উত্তর রাশি, বা একটা হর একটা লব, তাই না? দেখো তো এই যে 2:3, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি? 2/3। এই প্রথমটা হলো গিয়ে পূর্ব রাশি আর দ্বিতীয়টা হলো উত্তর রাশি। উত্তর মানেই হলো গিয়ে পরে। ঠিক আছে, আর পূর্ব মানে তো আগে, বোঝাই যায়। বলে না পূর্ববর্তী মানে আগের, আর উত্তর মানে যে পরে। এটা বুঝতে পারো এইভাবে যে আমরা একটা শব্দ প্রায় ইউজ করি উত্তরাধিকার, তাই না? উত্তরাধিকার মানে কি? পরের অধিকার, মানে বাবার সম্পত্তি সন্তান পাইলো, তাই না? উত্তরাধিকার সূত্রে মালিক হইলো। তো উত্তর মানে কিন্তু পরবর্তী। যাই হোক, দেখো আমরা এইটাকে যদি এই ভগ্নাংশ আকারে লেখি তখন এই পূর্ব রাশি যাবে উপরে বা লবে, আর উত্তর রাশি যাবে হরে। কোনো কনফিউশন? আচ্ছা, আশা করি এইটুকু তোমাদের মানে ক্লিয়ার আছে। এখন তাইলে আমি যদি এই যে ত্রিভুজের আমার দুইটা কইরা বাহু আছে, এগুলাকে আমরা যদি বিন্যস্ত করি বা সাজাই। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তুমি যদি দুইটা বাহু কইরা নিয়ে অনুপাত করো তাহলে তুমি 6 বার অনুপাত করতে পারবা। কিভাবে? আমার কথা হয়তো বা তোমাদের বিশ্বাস হইতেছে না।
সাপোজ তুমি এবি বাহু একবার নিলা আর বিসি বাহু একবার নিলা, ঠিক আছে, এই মনে করো এবি বাই বিসি, তো এই একটা অনুপাত আমরা পাইলাম। আবার কেউ চিন্তা করতে পারে একটা চালাকি করব, ভাই আমি বিসির উপরে লিখবো আর এবি রে নিচে লিখি, তাহলে এই আরেকটা অনুপাত আমি পাইলাম। আচ্ছা, তাহলে তুমি এবি আর বিসি নিয়ে তো একটা কাজ করলা, এখন এবি আর এসি নাও, ঠিক আছে, এবি আর এসি, এবি বাই এসি, আবার এসি বাই এবি, এবি বিসি এবি এসি। এখন বাকি আছে কি, দেখো এবি বিসি, এবি এসি, আর বাকি আছে বিসি আর এসির মধ্যে একটা অনুপাত করা, তাই না? তাহলে এখন আমরা সেটাই করব, বিসি বাই এসি আর এসি বাই বিসি। আমরা কিন্তু চাইলেও আর অন্য কোনোভাবে অনুপাত করতে পারি না। অনেকে চালাকি করতে পারে, ভাইয়া আপনি তো এখানে এবি বাই বিসি লেখছেন, তাইলে আমি একটা কাজ করি, এবির জায়গায় বি এ লিখবো। এই বোকা, তুমি এবি লেখো বি এ লেখো, জিনিস তো সেম, এই সেম বাহুকেই তো নির্দেশ করবে, তাই না? তাহলে এই যে 6টা মোট আমরা অনুপাত পাই, এখন কোন অনুপাতের কি নাম সেটা দেখি। সাপোজ আমাদের এই আলফা কোণটা নাই, তুমি আলফা কোণটা বাদ দাও, আলফা কোণটা ভুলে যাও, ঠিক আছে, আলফা কোণটা নাই, শুধুমাত্র থিটা কোণটা নির্দিষ্ট করা, আর অবশ্যই অবশ্যই একটা কোণ নির্দিষ্ট করা থাকবে, ঠিক আছে, এইটা মাথায় ভইরা নাও। যেমন এখানে কোণ আছে কে, যে থিটা কোণটা দেওয়া আছে আমাদের, তাহলে এই যে এবি বাই বিসি, এই থিটার সাপেক্ষে তুমি আমাকে বলো এই এবি বাই বিসি, এবির পরিচয় কি? এবির পরিচয় হইল সন্নিহিত বাহু, আর বিসির পরিচয় কি? বিপরীত বাহু। তাহলে সন্নিহিত বাহুকে তুমি যখন বিপরীত বাহু দিয়ে ভাগ করো, তখন যেই ত্রিকোণমিতিক অনুপাতটা তুমি পাও সেটার একটা স্পেশাল নাম আছে, তোমরা কি কেউ জানো? সেটার নাম ট্যান থিটা। কিন্তু এখানে কিন্তু আমরা বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দিয়ে ভাগ করতেছি না, আমি সন্নিহিত বাহুকে বিপরীত বাহু দিয়ে ভাগ করতেছি, তাহলে এটার নাম হবে কট থিটা। কট আর থিটা কেন বলছি, কারণ এই যে আমি থিটা কোণের সাপেক্ষে করতেছি, কট থিটা। আবার এইখানে দেখো বিসি বাই এবি, অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, এইটাকে আমরা বলবো ট্যান থিটা, ঠিক আছে। আবার দেখো এবি বাই এসি, এবি মানে কি? সন্নিহিত বাহু, আর এসি মানে অতিভুজ, তাহলে সন্নিহিত বাই অতিভুজ এই সম্পর্কটাকে কি বলে তোমরা কি কেউ জানো? বলে কস, কস থিটা। আবার এই যে এসি বাই এবি, এটাকে আমরা কি বলবো? কস থিটার উল্টা হইল গিয়া সেক থিটা, ঠিক আছে। তাহলে সেক থিটার সূত্র কি? সেক থিটার সময় আমার উপরে থাকবে অতিভুজ আর নিচে থাকবে সন্নিহিত বাহু। তারপরে দেখো বিসি বাই এসি, এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে আমরা কি বলবো? বিসি হইল বিপরীত বাহু, আর এই যে এসি, এসি হইল অতিভুজ, তাহলে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, এটাকে বলে সাইন থিটা। পরবর্তীতে এসি বাই বিসি, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু, এইটাকে বলা হয় কোসেক থিটা। বুঝছো? তাহলে এই যে আমরা 6 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত পাইলাম। এভাবে তোমার কাছে যদি থিটা কোণ না দিয়া আলফা কোণ দেওয়া থাকতো, সাপোজ থিটা কোণ দেয় নাই, আলফা কোণ বললো, তাহলে বলো তো এই আলফা কোণের সাপেক্ষে আমার সাইন আলফার ভ্যালু কত হবে? দেখি কেউ বলো পারলে। সাইন আলফা কত হবে? উপরে হবে বিপরীত বাহু আর নিচে হবে অতিভুজ। তোমরা সূত্রটা মুখস্থ করবা, ঠিক আছে। সাইন মানে কি? বিপরীত বাই অতি। আচ্ছা, একটা কাজ করে আমি এখানে লিখে ফেলাই জিনিসটা, একটা টেকনিক শিখাই দিই তোমাদেরকে। সাইন থিটা মানে উপরে থাকবে বিপরীত বাহু, নিচে থাকবে অতিভুজ। কস থিটা উপরে থাকবে সন্নিহিত বাহু, নিচে থাকবে অতিভুজ। আর ট্যান থিটা, ট্যান থিটায় উপরে থাকবে বিপরীত বাহু আর নিচে থাকবে সন্নিহিত বাহু, ঠিক আছে। এখন এই যে সাইন থিটা কি, উপরে বিপরীত বাহু নিচে অতিভুজ। আরেকটা আছে যেখানে উপরে অতিভুজ থাকে নিচে বিপরীত বাহু থাকে, সেটার নাম হলো কোসেক থিটা, ঠিক আছে। তাহলে যার সাইন থিটা মুখস্থ সে কোসেক থিটাও পারবে, মানে সাইন থিটা আর কোসেক থিটা কিন্তু একে অপরের উল্টা, গুণাত্মক বিপরীত, এটা আমরা সামনেও দেখব। আবার টেন থিটার উল্টা হইলো কট থিটা, আবার কস থিটার উল্টা হইলো সেক থিটা। তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দেব, তোমরা শুধুমাত্র সাইন কস ট্যানটা মুখস্থ রাখবা সূত্র, ঠিক আছে। বিপরীত অতি, সন্নিহিত, বিপরীত সন্নিহিত, এইভাবে মুখস্থ রাখবা, তাহলে অটোমেটিক্যালি তোমরা কট থিটা, সেক থিটা, কোসেক থিটা এই তিনটা পারবা। এগুলা আমরা অলরেডি যারা জেনারেল ম্যাথ ভালোভাবে করছি ত্রিকোণমিতিক অনুপাত তারা পারি অলরেডি, তাই না? আচ্ছা,
তাহলে এখানে আশা করি কারো সমস্যা নাই। এই সাইন আলফার ভ্যালু তাহলে কি হবে বলো তো, উপরে হবে বিপরীত বাহু। তো এই আলফা কোণের সাপেক্ষে দেখো, এই যে আলফা কোণটা আছে, আলফা কোণের সাপেক্ষে বিপরীত বাহুকে, বিপরীত বাহু হইলো গিয়া, সরি হ্যাঁ বিপরীত বাহু কিন্তু এখানে এবি, এটা এতক্ষণ ছিল সন্নিহিত বাহু, এই থিটা কোণের সাপেক্ষে ও ছিল সন্নিহিত বাহু, কিন্তু এখানে আমি কি সাইন আলফার মান জানতে চাইছি, আলফা কোণের সাপেক্ষে কিন্তু ও বিপরীত বাহু, সাইন আলফা বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ মানে এবি মানে এসি, সরি বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু আমি কোণটা যদি ঘুরাই দিই তাইলে ত্রিকোণমিতিক অনুপাতগুলা ঘুরে যাবে। পরবর্তীতে দেখো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আসলে এই জিনিসটাই আমি আগের পৃষ্ঠায় পড়াই ফেলাইছি তোমারে, তাই না? সূক্ষ্ম কোণ আমরা কিন্তু স্থূল কোণে যাই না, আমরা কিন্তু একটা নির্দিষ্ট সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতই করছি। সাপোজ এই যে একটা ত্রিভুজ আমি আঁকছিলাম, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ ছিল বলো তো? কোণের উপর ভিত্তি করে এটা ছিল একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের একটা কোণ সমকোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের মোট সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই একটা কোণ সমকোণ আর অপর দুইটা কোণ কিন্তু সূক্ষ্ম কোণ। এই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করছি সেগুলো কিন্তু কোনো না কোনো সূক্ষ্ম কোণের সাপেক্ষেই আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা বের করছি, তাই না? আচ্ছা ধরো এই যে কোণটা আমি আঁকলাম, এই কোণটা মনে করো নাম দিলাম আমি বিটা কোণ, ঠিক আছে? এটা এ বি সি। তোমাদের কাছে একটা কুইক কোশ্চেন করি, এই যে সাইন বিটার ভ্যালু কত হবে? সাইন বিটা সমান সমান কি হবে বলো তো? উপরে বিপরীত বাহু আর নিচে অতিভুজ, তাহলে বিটার সাপেক্ষে বিপরীত বাহু হইলো এবি আর অতিভুজ কত? এসি। বলো তো কস বিটার মান কত? হ্যাঁ কস বিটা, দেখো কজের সূত্র কি? উপরে থাকবে সন্নিহিত বাহু, নিচে থাকবে অতিভুজ, তাহলে এখানে সন্নিহিত বাহু হলো বিসি আর অতিভুজ এসি। যদি আমি ট্যান বিটা জানতে চাই তাহলে উপরে বিপরীত বাহুকে এবি আর নিচে সন্নিহিত বাহু মানে বিসি। কারো কোনো ডাউট আছে? এখানে এবির জায়গায় তুমি বিএ লিখতে পারতা, বিসির জায়গায় সিবি লিখতে পারতা, এটা তো একটা নির্দিষ্ট রেখা, তাই না? তুমি যাই লেখো জিনিস সেম থাকবে। কারো কোনো সমস্যা আছে কিনা এখানে? থাকলে এখন বলতে পারো, আশা করি নাই। আচ্ছা এরপরে উদাহরণ 10 একটা কথা বলা যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই কথাটা তো আমার বলতে হবে, এই কথা যদি না বলে তাহলে এটা তো আমার ত্রিকোণমিতি এখানে অ্যাপ্লাই হবে না, তাই না? সমকোণী ত্রিভুজ তো আমার মাস্ট থাকবে। বলছে কি বলছে, ট্যান থিটার ভ্যালুটা আমাদের বইলা দিছে, দেখছো এই যে ট্যান থিটা সমান সমান 3। একটা ত্রিকোণমিতিক অনুপাত যখন আমাদের দেওয়া থাকে আমরা কিন্তু অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোও বের করতে পারি। এগুলো নিয়ে কিন্তু এমসিকিউ আসে মূলত পরীক্ষার হলে, এছাড়া 4 মার্কের জন্য প্রশ্ন আসলেও আসতে পারে। আমরা অলরেডি জেনারেল ম্যাথে একবার সলভ করছি, তারপরেও আমরা এখানে আরেকবার দেখব। তা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কে কে? দেখো ট্যান থিটা দেওয়া আছে, বাকি কি বাকি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, প্রত্যেকটা জিনিসই আমরা বের করব। এখন বের করার 3 ধরনের নিয়ম আছে বলতে পারো। ফার্স্ট অফ অল যেটা এমসিকিউ পদ্ধতি কি জানো? আগে এমসিকিউটা আমি তোমাদের শিখাই, কারণ এটাই তোমাদের লাগবে, বেশিরভাগ এমসিকিউতে আসে এই কোশ্চেনগুলো। ট্যান থিটার ভ্যালু কত দেওয়া? 3। তাহলে থিটার ভ্যালু কত বলো তো? থিটা সমান সমান আমরা এভাবে চিন্তা করো যে উভয় পক্ষকে ট্যান ইনভার্স দ্বারা গুণ করে পাই। তো উভয় পক্ষকে ট্যান ইনভার্স দ্বারা গুণ করলে এই ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি যাবে, আর এইখানে একটা ট্যান ইনভার্স আসবে। বা কেউ এইভাবেও চিন্তা করতে পারো যে এইখানে ট্যান সমান চেনের ওই পাশে গেলে ট্যান ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে? তুমি যেভাবে বুঝতে পারো। তাহলে এই ট্যান ইনভার্স 3 ভ্যালুটা তুমি একটু ক্যালকুলেটারে চাপ দাও, তাহলেই বের হয়ে যাবে, সম্ভবত 71.56 ডিগ্রি আসবে। তারপরেও দেখো 71.56 ডিগ্রি, ঠিক আছে, মানে মুখস্থ হয়ে গেছে। এটা আমরা ওই সরলরেখা চ্যাপ্টারটা যখন করছিলাম তখন এতবার আমি ঢাল 3 নিছি, এই জন্য মুখস্থ হয়ে গেছে আমার ভ্যালু। আচ্ছা তাহলে এই যে আমি থিটার ভ্যালুটা পাইলাম না, তাহলে তুমি এখন চাইলে সাইন থিটা, কস থিটা এই প্রত্যেকটা কিন্তু বের করতে পারো। এই যে দেখো সাইন, এই যে থিটা না, এই থিটার জায়গায় কত বসাবা? এই থিটার ভ্যালু তো তুমি অলরেডি বের করে ফেলাইছো, তাহলে তুমি সিম্পলি জাস্ট ওই ভ্যালুটা বসাবা থিটার জায়গায়, ঠিক আছে? কত বসাবা? 71.56। ক্যালকুলেটারে জাস্ট এটা দেবা, তোমার অ্যান্সার বের হয়ে যাবে। তাই এভাবে সাইন যেভাবে তুমি বের করতে পারো, তুমি কি কজের পরে এই সেম বা সেক, কোসেক, কট এগুলো বের করতে পারবা না প্রতিটা ক্ষেত্রে? এখন একটা মজার বিষয় আছে, সেটা হলো আমাদের ক্যালকুলেটারে ডিরেক্টলি সাইন আর কস দেওয়া আছে আর ট্যান দেওয়া আছে, বাট এই সেক, কোসেক আর কট কিন্তু দেওয়া নাই। তাহলে অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আমি ক্যালকুলেটারে লিখতে চাইতেছি সেক 30 ডিগ্রি, এই জিনিসটা আমি কিভাবে লিখবো?
একটা কথা কি, এই সেক কিন্তু কজের উল্টা, আগের পৃষ্ঠায় বলছিলাম তোমারে, তাই না? সাইনের উল্টা হইল কোসেক, কজের উল্টা সেক। আমি এভাবে মানে উচ্চারণ করতাম তাড়াতাড়ি, কস সেক, কস সেক। তো কজের উল্টা সেক। আর ট্যান কট, এটা তো বোঝাই যায়, ট্যান কট আর সাইন কোসেক, বুঝছো? তাহলে সেক 30 ডিগ্রি মানে কি, কস 30 ডিগ্রির উল্টা। কেউ চাইলে এভাবেও করতে পারো, আমি আগে কস 30 ডিগ্রির ভ্যালু বের করব, তারপরে জাস্ট ওইটারে উল্টাই দেবো, তাইলে আমার সেক 30 ডিগ্রির ভ্যালু বের হয়ে যাবে। অথবা কেউ চাইলে ডিরেক্টলি, একেবারে ডিরেক্টলি ক্যালকুলেটারে একটা দেখবা যে ভগ্নাংশ সাইন আছে, ঠিক আছে, এটা এটা এসে পড়বে, তারপরে উপরে দেবা 1 ডিভাইডেড বাই, আর নিচে লেখবা কস 30 ডিগ্রি। তাহলে এই যে 1/cos 30 ডিগ্রি, এটার মানেই হইলো সেক 30 ডিগ্রি। এটা বুঝতে কি তোমাদের কারো সমস্যা আছে? আশা করি নাই, এগুলো জেনারেল ম্যাথেই মানে পড়ানো হয়েছে। যাক, তো এই যে আমি পদ্ধতিটা দেখাইলাম, এটা কিন্তু রিটেনে তুমি অ্যাপ্লাই করবা না, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য, অথবা তুমি মিলাইতে পারো এর মাধ্যমে। বাট আমাদের বড় প্রশ্ন যে আসবে পরীক্ষার হলে, সেই সময় আমরা কিভাবে সলিউশনটা করব, এখানেও দুইটা পদ্ধতি আছে। এক হলো তুমি জাস্ট ত্রিভুজ বা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নেবা, ঠিক আছে? সাপোজ এখানে একটা কথা বলা, যে একটা ইনফরমেশন আমার দেওয়া যে টেন থিটার ভ্যালু 3। আচ্ছা, তাহলে টেন থিটার ভ্যালু 3, আমি জানি টেন থিটার সূত্রটা কি। টেন থিটার সূত্র হইলো উপরে থাকবে বিপরীত বাহু আর নিচে থাকবে সন্নিহিত বাহু। অনেকে মনে করতে পারে যে ভাই হ্যাঁ আমি তো জানি যে টেন থিটা এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এইখানে তো একটা অনুপাত থাকার কথা, বাট আপনি তো এখানে জাস্ট একটা সংখ্যা লিখছেন। ভাই একটু মনোযোগ দিয়ে দেখো তো, এই যে এই 3 কি 3 একা, নাকি 3-এর নিচে একটা মনে মনে একও আছে? 3-এর নিচে কিন্তু একটা মনে মনে একও আছে। তার মানে এই যে 3, এটা হলো বিপরীত বাহু, আর এই যে 1, এটা হলো সন্নিহিত বাহু। এখন আবার আরেক দল প্রশ্ন করবে, ভাই এটা সন্নিহিত বাহু কেন, সন্নিহিত বাহু উপরেরটা না কেন? আরে ভাই, এই যে টেন থিটা, টেন থিটার সূত্রই হইলো উপরে বিপরীত বাহু নিচে সন্নিহিত বাহু, এই জন্য এই 3 বিপরীত বাহু আর 1 হলো সন্নিহিত বাহু। এখন তুমি যদি বিপরীত বাহু আর সন্নিহিত বাহু জানো, সহজ কথা, তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকো আগে। একটা সমকোণী ত্রিভুজের তুমি যে কোনো দুইটা বাহু যদি জানো, তাহলে কিন্তু অপর বাহুটা খুব সহজেই বের করতে পারো। কিভাবে? সাপোজ এই বাহুর দেখো, এই মানে এই যে এই ক্ষেত্রে ধরো এইটা হলো গিয়ে থিটা, এটাকে আমরা থিটা উচ্চারণ করলাম, এটাকে থিটা বললে টেন থিটার ভ্যালু কত দেখো, উপরে বিপরীত বিপরীত বাহু কত 3, তাহলে এই যে বিপরীত বাহু হলো কি এইটা, তো এইটার ভ্যালু 3, আর সন্নিহিত বাহুর ভ্যালু কত 1। তো এখন এইটা 3 এইটা 1 হইলে অতিভুজের মান কত হবে? লিখবা যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, ঠিক আছে? তারপর অতিভুজের ভ্যালুটা কিন্তু সহজেই বের করতে পারবো। অতিভুজের ভ্যালু কত? √, এই যে 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তাহলে কত হইলো? 3 3 9 আর 1 10, মানে √10। অতিভুজের ভ্যালুটাও কিন্তু খুব সহজেই আমরা বের করে ফেললাম। এখন আমরা কি দেখো তো, সাইন থিটা, সাইন থিটার সূত্র কি, উপরে থাকবে বিপরীত বাহু আর নিচে অতিভুজ, তাহলে এই থিটার সাপেক্ষে বিপরীত বাহুর ভ্যালু কত? 3 একক, আর অতিভুজের ভ্যালু কত? √10। কস থিটার ভ্যালু কত? উপরে সন্নিহিত বাহু মানে 1, এই যে দেখো এই থিটার সাপেক্ষে এইটা হলো সন্নিহিত বাহু যার ভ্যালু 1, আর অতিভুজ কত? √10। তারপরে টেন থিটা তো দেওয়াই আছে, তোমরা আবার টেন থিটা বের করতে চাই না। সেক থিটা, সেক থিটা কত? এটাতে দেখো কস থিটার উল্টাই হলো সেক থিটা। কস থিটা যদি হয় এইটা, তাহলে এটার উল্টাই দিলে কত হয়? √10 ডিভাইডেড বাই 1, কিন্তু এই ডিভাইডেড বাই 1 জিনিসটা তো লেখা লাগে না। আবার সাইন থিটা তুমি যেহেতু বের করে ফালাইছো, তাহলে কি কোসেক থিটা বের করা মানে ইজি না তোমার জন্য? আমি জানি যে সাইন থিটার উল্টাই হলো কোসেক থিটা, তাহলে সাইন থিটা যদি এইটা হয়, কোসেক থিটার ভ্যালু হবে কত? √10 ডিভাইডেড বাই 3। আর বাকি থাকে কট থিটা। এই টেন থিটা যে জানে, সে তো কট থিটা মানে একদম প্রথমেই বের করতে পারবে। কট থিটা বের করতে তার ত্রিভুজও লাগে না, কারণ আমরা জানি টেন থিটার উল্টাই হলো কট থিটা। টেন থিটা যদি হয় 3, তাহলে কট থিটা অবশ্যই হবে 1/3। কারো কি কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আমরা মূলত এইভাবেই ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করব, বুঝতে পারছো? আরেকটা নিয়ম আছে, সেটা নাইলে আমি পরবর্তী কোনো ম্যাথে দেখাবো, নাকি এই ম্যাথেই দেখাই দেবো? আচ্ছা, এই ম্যাথে দরকার নাই, পরবর্তী কোনো ম্যাথে দেখাই দেবো, ঠিক আছে? উদাহরণ 10 লাগে না আসলে, তো আমরা আমাদের বইতে সাধারণত এই যে ত্রিভুজের মাধ্যমেই বের করে সব জায়গায়, ঠিক আছে? স্যাররা এটা পছন্দ করে। যাক দেখো,
ত্রিকোণমিতিক অনুপাত সমূহকে সংক্ষেপে লেখা হয় যেমন এই যে খেয়াল করো, এই যে সাইন থিটা, অ্যাকচুয়াল অরিজিনাল কি এই যে সাইন থিটা, এটাকে আমরা সংক্ষেপে লিখি এই যে সাইন থিটা। ঠিক আছে, উচ্চারণ কিন্তু সিন থিটা করবা না, সিন থিটা না, সাইন থিটা, জাস্ট সংক্ষেপে আমি ইটা লিখি না। আবার কোসাইন, সাইন থিটা কোসাইন থিটা, এই কোসাইন থিটাকে আমরা জাস্ট এই এতটুকু লিখি, উচ্চারণ মানে উচ্চারণ কস থিটাই আসলে বলি আমরা, কোসাইন থিটা বলার সময় নেই। ট্যানজেন্ট, ট্যান থিটার ফুল ফর্ম হলো অ্যাকচুয়ালি ট্যানজেন্ট থিটা। ঠিক আছে, সেভাবে এই যে সেক থিটা মানে সেক অ্যান্ড থিটা, আবার কোসেক থিটা মানে কোসেক অ্যান্ড থিটা, আর ট্যান থিটার উল্টাকে কোট থিটা, মানে এটা কো ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, এটা কো ট্যানজেন্ট থিটা। ঠিক আছে, এটা মজার বিষয়, দেখো দেখো এটা হলো গিয়া সাইন থিটা, এটা কোসাইন থিটা, এটা ট্যান থিটা, এটা মানে ট্যানজেন্ট থিটা, এটা কো ট্যানজেন্ট থিটা, এটা সেকেন্ড থিটা, এটা কো সেকেন্ড থিটা, মানে দেখো সাথে একটা কো যুক্ত হইতেছে, কো কো কো, লক্ষ্য করছো? আচ্ছা, এখানে আরেকটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা 8.3 গিয়ে শিখবো, এখন না। যেখানে একটা কথা বলা যে এই অনুপাত, যেহেতু এগুলো অনুপাত, অনুপাতের কিন্তু কোনো একক থাকবে না, তাই না? এই কথাটাই বলা আছে, এদের কোনো একক নেই, মনে রাখবা, এমসিকিউর জন্য আসলেও আসতে পারে। কাজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সাইন থিটাটা দেওয়া আছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। এই বলো আমরা কি এখন সহজ এগুলো বের করতে পারবো কিনা? সাপোজ তা আমরা ত্রিভুজটা আঁকলাম তোমাদের বোঝার সুবিধার্থে, এবিসি সমকোণী ত্রিভুজ। এখন এই এবিসি সমকোণী ত্রিভুজে আমার সাইন থিটা, এখন থিটা মনে করে এইটা তোমার ইচ্ছা, বাট তুমি ভুলে ভাই এইটারে কেউ থিটা বললো না, এটা কিন্তু 90 ডিগ্রি সমকোণ, ওই থিটা বলা যাবে না। ঠিক আছে, আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত হয় এইটারে ধরবো, নাহলে এইটারে ধরবো, তাহলে ধরলাম এইটা থিটা, এটা থিটা হইলে এখানে বসে যে সাইন থিটা ভ্যালু দেওয়া, তাহলে সাইন থিটা সমান সমান কি, উপরে থাকে বিপরীত বাহু, নিচে থাকে অতিভুজ, অর্থাৎ এখানে আমার এই যে এই 2 হইল গিয়ে বিপরীত বাহু, আর √5 হলো অতিভুজ। তার মানে দেখো তো এই যে থিটা বিপরীত বাহু এই যে বিসি, মানে 8 হলো গিয়ে 2, আর অতিভুজ কত √5। এখন আমরা যদি অতিভুজ জানি আর যে কোনো একটা বাহু জানি, আমি কিন্তু অপর বাহুটার দৈর্ঘ্য বের করতে পারবো, খুবই সহজ। এরা ওই যে পিথাগোরাসের সূত্রের মাধ্যমেই, ঠিক আছে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার, লেখো অতিভুজ স্কোয়ার সমান সমান এই মনে করো ভূমি মানে মানে লম্ব আর কি, এবি স্কোয়ার যোগ এই যে ভূমি স্কোয়ার 2 স্কোয়ার, 2 এর স্কোয়ার কত হয় দেখো 5 সমান সমান এবি স্কোয়ার যোগ 2 দুগুণে 4, তাহলে এবির ভ্যালু, এবি স্কোয়ারের ভ্যালু কত হয় 1, আর এবির ভ্যালু কিন্তু হয় 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এবির জায়গায় তুমি 1 বসিয়ে দাও, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত 1। এখন আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো কিনা বলো, তাহলে আমার সাথে সাথে একটু লেখা ফেলাও খাতায় যে কস থিটার ভ্যালু কত হবে, কস থিটা সমান সমান উপরে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কত 1 ডিভাইডেড বাই অতিভুজ। আবার কস থিটা লেখছো, তাহলে সেক থিটাও লেখা ফেলাও উল্টা √5। আবার যে সাইন থিটা জানে সে তো কোসেক থিটা এমনিই পারবে, কোসেক থিটা কি সাইন থিটার উল্টা মানে √5/2। আবার টেন থিটা, টেন থিটা সমান সমান উপরে কি থাকবে বিপরীত বাহু, আর নিচে থাকবে সন্নিহিত বাহু, তাহলে এই যে থিটার সাপেক্ষে দেখো এইটা হলো বিপরীত বাহু, এইটা হলো সন্নিহিত বাহু, মানে 2/1, মানে শুধু 2 লেখলেই চলে, আমার 2/1 লেখাও লাগে না। আর কট থিটা, কট থিটা কি টেন থিটার উল্টা, তাহলে এটা হবে 1/2। কারো কোনো সমস্যা আছে? একটা কথা মুখস্থ করে ফেলাবা, এই যে টেন থিটা, টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এটা অলরেডি তোমরা জানো যারা জেনারেল ম্যাথ কইরা আসছো, এটা মুখস্থ। ঠিক আছে, এটা ত্রিকোণমিতিক সূত্র, টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, প্রমাণ আমি দেখাইছিলাম জেনারেল ম্যাথে, এখন আর দেখাবো না। এরপরে দেখো তো আমরা কিন্তু যে কোনো একটু এতক্ষণ পর্যন্ত আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখছি, এখন আমরা যে কোনো কোণেরই ত্রিকোণমিতিক অনুপাত দেখব। আমরা জানি এতদিন পর্যন্ত আমরা কোণ শুধুমাত্র জ্যামিতিক কোণকে বুঝছি, কিন্তু এখন আমরা দেখছি যে জ্যামিতিক কোণ বাদেও আরেকটা স্পেশাল টাইপের কোণ আছে, সেটাকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মেইন পার্থক্য হলো জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান 360 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে, ওর দৌড় ওই পর্যন্তই, কিন্তু ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিটেশন নাই। ত্রিকোণমিতিক কোণ 361 ডিগ্রি হইতে পারে, আবার 1000 ডিগ্রি হইতে পারে, কোনো লিমিটেশন নাই। আঁকা কিন্তু আমরা আগেই শিখছি, তাই না?
যে যেগুলো পজিটিভ কোণ সেগুলো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর যেগুলো নেগেটিভ কোণ সেগুলো হলো গিয়ে ঘড়ির কাঁটার দিকে। মনে আছে 8.1টা কিন্তু এই জিনিসটাই আমরা শিখছি। সাপোজ একটা পজিটিভ কোণ কিভাবে হইতো, তাই না? এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সাপোজ আমরা পজিটিভ একটা অ্যাঙ্গেল, সাপোজ আমি বললাম 350 ডিগ্রি, সেটা আমি কিভাবে পাইতাম? এভাবে অনেকটা, এই যে এই অ্যাঙ্গেলটাই হলো 350 ডিগ্রিকে নির্দেশ করতো, মনে পড়ে? আবার যদি আমি তোমাকে বলতাম যে নেগেটিভ একটা কোণ, সাপোজ আমি আঁকবো -70 ডিগ্রি, -70 ডিগ্রিটা কেমন হইতো? -70 ডিগ্রি জাস্ট ঘড়ির কাঁটার বিপরীতে, মানে ঘড়ির কাঁটার দিকে হবে, যেহেতু ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার দিকে হবে, তার মানে এই এখান থেকে যাত্রা শুরু করে 70 ডিগ্রি গেল, এই যে এই পর্যন্ত 70 ডিগ্রি, তারপর তুমি এই যে এই দুইটা জয়েন করে দেবা। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা 8.1-এ ভালোভাবে শিখছি। যাই হোক, এখানে কিছু কথাবার্তা বলা আছে আমাদের বইতে, তোমরা একটু রিডিং পড়বা, তাইলেই হবে। চিত্রটার দিকে একটু লক্ষ্য করো সবাই। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স 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 বিন্দু, এক্স প্রাইম বিন্দু, ওয়াই বিন্দু, ওয়াই প্রাইম বিন্দু, শূন্য মানে ও মূল বিন্দু। ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এদিকে পরস্পরকে লম্বভাবে ছেদ করে 90 ডিগ্রি। এখন এই যে ও এক্স, এটার সাথেই সাপেক্ষেই আমরা কিন্তু কোণগুলো আঁকি, ত্রিকোণমিতিক কোণ। এই থিটা কোণের আদি বাহু, মানে এই একেবারে প্রথমে জিনিসটা এখানে ছিল, ও এক্স এর উপরে লাগানো ছিল, তারপরে আমরা এখান থেকে সরাইতেছি, সরাইয়া এই ও এ বাহুটাকে এই পর্যন্ত আনছি। ঠিক আছে, এই জন্য আমরা ও এক্স বাহুকে বলি আদি বাহু, আর ও এ কে বলি আমরা প্রান্তিক বাহু। এই কথাটা বইতে ছিল, এই জন্য আমি এখানে অ্যাড করছি। তেমন আসলে ইম্পর্টেন্ট কিছু না, বুঝতে পারছো? যাক, দেখো আচ্ছা, তাহলে এখানে যে যেমনটা আমি তোমাদেরকে বলছি যে সাইন থিটা সমান সমান, উপরে আমি বলছি বিপরীত বাহু, নিচে অতিভুজ, তারা এখানে লম্ব বলছে, বাট আমরা এই লম্ব আর ভূমি এইখান থেকে বের হয়ে যাব। আমরা উপরে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, কস থিটায় উপরে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, টেন থিটায় উপরে বিপরীত বাহু, নিচে সন্নিহিত বাহু। আর সেক থিটা এগুলো মুখস্থ রাখা লাগবে না, তুমি সাইন থিটা জানলে তুমি কোসেক থিটা এমনিই পারবা। তো যে কস থিটার ভ্যালু জানে সে সেক থিটা এমনিই পারবে, আর যে টেন থিটার ভ্যালু জানে সে কট থিটার মান এমনিই বের করতে পারবে, জাস্ট উল্টাইয়ে দেবে। তবে তারপরেও তোমরা যদি কেউ এমন থেকে থাকো যারা এই যে লম্ব অতিভুজ এইগুলাই অভ্যস্ত, তারা এগুলাই করো। আমি জানি তোমাদের হয়তো এই সূত্র শিখেছে কেউ কেউ, যে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্ব ভূত। এই সূত্রের মাধ্যমে অনেকে আবার এটা মানে ভালো মনে রাখতে পারে, যদিও আমার মনে থাকে না। এই জন্য আমি এই বিপরীত বাহু সন্নিহিত বাহু এই কনসেপ্টে বিশ্বাস করি। যাক, দেখো ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কিছু অভেদাবলী আছে। অভেদাবলী মানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমি আগে তোমার লিখি, এগুলো তোমরা জেনারেল ম্যাথ অলরেডি পড়ছো। একটা হলো গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই সূত্রের প্রমাণও দেখাইছি, এখন আমি আর প্রমাণ দেখাবো না। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর 3 নাম্বারটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটা অভেদ তোমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ অন্তস্থ করা লাগবে, নাইলে কিন্তু এই চ্যাপ্টারে বাস খাবা, তোমরা পারবাই না কিছু। ঠিক আছে, একবার দেখো, আশা করি মুখস্থ হয়ে যাবে, তেমন কঠিন এখানে কিছু নাই। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, আচ্ছা সম্পর্ক আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলাইছি তোমার, যে কি দেখো সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটার উল্টো হইল গিয়ে সাইন থিটা। আবার এভাবেও লিখতে পারো যে কোসেক থিটা হইল সাইন থিটার বিপরীত 1 বাই সাইন থিটা। আবার কস থিটা কি হবে বলো তো? কস থিটা হবে সেক থিটার উল্টা, মানে 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা কি হবে? সেক থিটা হবে কস থিটার উল্টা। টেন থিটা কি হবে? টেন থিটার আরেকটা এক্সট্রা সূত্র আছে, যেটা আমি একটু আগেও লেখাইছি, যে সাইন থিটা বাই কস থিটা। আর এখানে যেহেতু আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক দেখতেছি, তাহলে টেন থিটা সমান সমান লেখো আপাতত 1 বাই কট থিটা। আবার কট থিটা সমান সমান কি লিখতে পারো? 1 বাই টেন থিটা। এটা তোমরা পারবা এরপর থেকে? বলো। এই জিনিসটা মানে জেনারেল ম্যাথ এগুলো সবই করানো, আজকে আসলে বলতে পারো জেনারেল ম্যাথের মেন ত্রিকোণমিতি ক্লাসের একটা রিক্যাপ। নতুন তেমন কিছু কিন্তু তোমরা শেখো নাই। কাজ
বললাম করাবো না, তারপরেও কাজের মধ্যে যেহেতু দিয়ে দিছে। আচ্ছা, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে, এই টাইপের কোশ্চেন আমি আসতে দেখছি। তাহলে একটা কাজ করবা, তুমি প্রথমেই একটা ত্রিভুজ আঁকবা, আর অবশ্যই হতে হবে সমকোণী ত্রিভুজ, অন্য কোনো ত্রিভুজ হলে কিন্তু চলবে না। তোমাকে বলছে চিত্রের সাহায্যে জিনিসটা ব্যাখ্যা করতে, ঠিক আছে? এখন তুমি যে কোনো একটা সূক্ষ্মকোণকে থিটা নাম দেবা। তুমি এই কোণটাকেও থিটা বলতে পারো, আবার এই কোণটাকেও চাইলে থিটা কোণ বলতে পারো। তাহলে আমরা এইটাকে থিটা বলবো এই অঙ্কে, ঠিক আছে? এটা থিটা। এখন এটা যদি থিটা হয়, আচ্ছা এই ত্রিভুজটার আমরা নামকরণ করি এ বি সি। তুমি চাইলে পি কিউ আরও নামকরণ করতে পারতা, তোমার ইচ্ছা। তাহলে এই এবিসি ত্রিভুজে তুমি আমাকে বলো সেক থিটার ভ্যালু কত হবে? সেক থিটা সমান সমান কি হবে বলো তো? কস থিটার উল্টা। কস থিটা ছিল উপরে সন্নিহিত বাহু, নিচে অতিভুজ। তাহলে এখানে কি উপরে হবে অতিভুজ মানে এসি, আর নিচে হবে সন্নিহিত বাহু অর্থাৎ বিসি। এই বুঝতে পারছো আমি যে লিখছি? আচ্ছা, আর ট্যান থিটা, ট্যান থিটার সূত্র কি? উপরে থাকে বিপরীত বাহু আর নিচে থাকবে সন্নিহিত বাহু। তাহলে এই যে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু হলো এ বি, আর সন্নিহিত বাহুকে বিসি। ক্লিয়ার এই পর্যন্ত? এখন লেফট হ্যান্ড সাইড দেখো, এই যে সেক স্কোয়ার থিটা, তো একসাথে আমি সেক স্কোয়ার থিটার ভ্যালুটা বসাই দিই এসি স্কোয়ার, আবার নিচে বিসি স্কোয়ার। কেউ এবার উত্তেজনার ঠেলায় এদিকে এস এর উপরে ওটা স্কোয়ার দিয়ে দিও না, ঠিক আছে? এসি বলতে কিন্তু এখানে বাহুটা বোঝাচ্ছে, তাহলে আমি বাহুর উপরে স্কোয়ার দিছি। আর এখানে এটা যদি বীজগণিত হইতো, তখন সাপোজ এই যে এক্স ওয়াই এর উপরে স্কোয়ার, এটা কিন্তু হইতো আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বুঝছো? আমি এখানে বীজগণিত করতেছি না, আমি এখানে জ্যামিতি করতেছি। দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটার ভ্যালু কত হবে? টেন থিটা যদি এইটা হয়, তাহলে টেন স্কোয়ার থিটা হবে এ বি স্কোয়ার, আর নিচে হবে বিসি স্কোয়ার। আমরা যোগ বিয়োগ সবাই পারি, যোগ বিয়োগ করার জন্য আগে কি করতে হয়? লসাগু। তাহলে লসাগু হবে বিসি স্কোয়ার। দেখো তো এটা হয় কিনা? এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। আবার আমরা যারা পিথাগোরাসের উপপাদ্যের সাথে পরিচিত তারা জানি যে তুমি যখন এসি স্কোয়ার থেকে এ বি স্কোয়ার বিয়োগ করবা, তখন তোমার কাছে অবশিষ্ট থাকবে বিসি স্কোয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে সেইখান থেকে তুমি যদি পক্ষান্তর করো, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের ভ্যালু কত হয় দেখো তো? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারের ভ্যালু হবে বিসি স্কোয়ার। বুঝতে পারছো কিভাবে আমি এই জিনিসটার বদলে বিসি স্কোয়ার লিখছি? আর নিচে কিন্তু আগে থেকে বিসি স্কোয়ার আছে। তাহলে তুমি আমাকে বলো এই বিসি স্কোয়ার এই বিসি স্কোয়ার কাটাকাটি গেলে ওয়ান থাকে না? আর এই ওয়ানটাই হইলো আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমি কিন্তু প্রমাণ করে ফেলাইলাম, প্রমাণিত। কারো কোনো সমস্যা এটা বুঝতে? তো এইটা ছিল আমাদের ক। এখন এই সেম উপায়ে তোমরা খ নাম্বারটা নিজেরা কইরা ফেলাবা, চিত্র আঁকবা কিন্তু অবশ্যই। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। আচ্ছা, এই জিনিসটা আমি আগে শর্টকাট একটু আলোচনা করছিলাম, শর্টকাট না আমি ভালোই আলোচনা করছিলাম আসলে। দেখো এখানে বলছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, বাট আমি আগে অন্য একটা চিহ্নের সাথে তোমার পরিচয় করে দিতে চাই। আমরা জানি এই যে আনুভূমিক যে লাইনটা আমি ড্র করছি এটাকে বলে এক্স অক্ষ, আর উলম্ব যে লাইনটা আমি ড্র করছি এটার নাম কি? ওয়াই অক্ষ। আর যদি আমি বিন্দু দিয়ে বুঝাই তাহলে এটা এক্স এক্স প্রান্ত, এটা এক্স প্রাইম প্রান্ত, আবার এটা ওয়াই প্রান্ত, এটা ওয়াই প্রাইম, অথবা অনেকে এটাকে ওয়াই ড্যাশও বলে। তুমি যেটা বইলা মানে কমফোর্ট ফিল করো, সোজা কথা। আর মাঝখানে যেই বিন্দুতে ছেদ করবে সেটা হলো শূন্য শূন্য বা ও মূল বিন্দু, ঠিক আছে? এখন এটা হলো প্রথম চতুর্ভাগ, ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর ঘুরতে থাকো, ঠিক আছে? এটা প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এইটা তৃতীয় চতুর্ভাগ, আর এইটা চতুর্থ চতুর্ভাগ, জানো? আচ্ছা, প্রথম চতুর্ভাগে দেখো এক্সটাও পজিটিভ মানে ডান দিকে গেছে, আর ওয়াইটা উপরে গেছে। যেহেতু এক্স পজিটিভ তাহলে তুমি প্রথমে একটা প্লাস দাও, তারপরে ওয়াইও যেহেতু উপরে গেছে তাহলে তুমি আরেকটা প্লাস দাও। দ্বিতীয় চতুর্ভাগে এক্স গেছে কোথায়? বাম দিকে, তাহলে মাইনাস দাও। ওয়াই গেছে কোথায়? উপরে, তাহলে প্লাস দাও। তৃতীয় চতুর্ভাগে এক্স গেছে বাম দিকে, তাহলে আগে একটা মাইনাস দাও। ওয়াই গেছে নিচে, আরেকটা মাইনাস দাও। চতুর্থ চতুর্ভাগে আগে দেখবা এক্স কোথায় গেছে? এক্স গেছে ডানে মানে পজিটিভ, আর ওয়াই গেছে নিচে তার মানে নেগেটিভ। এই সাইনটা আপাতত মনে রাখো।
ঠিক আছে, যদিও এইখানে লেখা কি, এইখানে লেখা ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সাইন, এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম না, এটা যে আলাদা এটা বুঝাইতে আমি প্রথমেই তোমার এই জিনিসটা দেখাইলাম। এটা এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা দিয়ে কি বুঝাচ্ছে, এটা দিয়ে তুমি ইজিলি সাপোজ তোমার আমি তোমার র্যান্ডম একটা বিন্দু দিলাম যে 2,-7, প্রশ্ন করলাম এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে, তুমি দেখে বুঝতে পারবা যে এর ভুজ হইলো পজিটিভ আর এর যে কোটিটা হইলো নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস এটা হলো গিয়ে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, এমসিকিউর জন্য। বাট আমরা এখন শিখবো বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সাইন। ক্লিয়ার? এই যে আমি তোমার পার্থক্যটা বুঝাইলাম, অনেকে ভুল করে, এই জন্য এই যে আমি আগে ভুল জিনিসটা তোমার বুঝাই দিলাম যে এই জিনিস আর ত্রিকোণমিতিক অনুপাতের সাইন কিন্তু সেম জিনিস না, এটা এক জিনিস আর ত্রিকোণমিতিক অনুপাতের সাইন আরেকটা ভিন্ন জিনিস। তাহলে এখন আসো আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সাইন জানবো। এখানে একটা ছন্দ আছে, ঠিক আছে, ছন্দটা হইলো, আচ্ছা আগে আমি লিখি অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এই প্লাস ভি মানে পজিটিভ, ঠিক আছে, এখানে টেন পজিটিভ, আর এখানে কস পজিটিভ। আমি জানি তোমরা কিচ্ছু বুঝতেছো না এই লেখাটা, বাট বুঝবা, একটু অপেক্ষা করো। প্রথম চতুর্ভাগে আমি লিখছি কি অল মানে সবাই, তাহলে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতই আমাদের এই প্রথম চতুর্ভাগে পজিটিভ হবে, অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, ঋণাত্মক মান আসতে পারবে না। আবার দ্বিতীয় চতুর্ভাগে লেখছে কি সাইন পজিটিভ, দেখো সাইন যদি পজিটিভ হয় সাইনের ঠিক উল্টাটা হইল কোসেক, তাহলে শুধু সাইন না, অ্যাকচুয়ালি সাইন আর কোসেক এই দুইটা পজিটিভ হবে। এখন ওই দুইটা যদি পজিটিভ হয় তাহলে বাকি যেগুলো আছে সেগুলো হবে নেগেটিভ। আবার তৃতীয় চতুর্ভাগে দেখো ট্যান পজিটিভ, ট্যান আর ট্যানের উল্টা কি কট, এই দুইটা হলো গিয়ে পজিটিভ, তাহলে বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো কিন্তু এই তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক হবে বা নেগেটিভ হবে। আবার চতুর্থ চতুর্ভাগের দিকে একটু লক্ষ্য করো, এখানে কজ আর কজের উল্টা কি সেক, এই কজ আর সেক এই দুইটা পজিটিভ, তার মানে কস সেক বাদে অন্য যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এরা সবাই এই চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক হবে। এখন অনেকে এর কারণটা বুঝতেছে না যে ভাই আপনি কি বলতেছেন, এটা কেমনে সম্ভব, তাই না? আচ্ছা দেখো, কারণটাই আমি ব্যাখ্যা করব তোমারে, জানো তুমি খুব সহজে বুঝতে পারো যে কেন হয়, কিভাবে হয়। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ কেন, সাপোজ প্রথম চতুর্ভাগে আগে একটা আমরা ত্রিভুজগুলো আইকা ফেলাই, বুঝছো, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে একটা সমকোণী ত্রিভুজ প্রথম চতুর্ভাগে একটা আঁকলাম, আবার দ্বিতীয় চতুর্ভাগে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে, সেম ভাবে তৃতীয় চতুর্ভাগে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমি একসাথে দাগটা দিয়ে দিই। আচ্ছা, আবার চতুর্থ চতুর্ভাগে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি। এখন দেখো তো প্রত্যেকটা ক্ষেত্রে একদম আমি প্রথমটার দিকে আগে তাকাও, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে আমি যে ত্রিভুজটা আঁকছি সেটার দিকে তাকাও, ধরো এইটা হলো আমাদের থিটা এই ত্রিভুজের ক্ষেত্রে, আবার এই দ্বিতীয় চতুর্ভাগে যে ত্রিভুজটা আছে সেক্ষেত্রে এইটা হলো আমাদের থিটা, তৃতীয় চতুর্ভাগে যে ত্রিভুজটা আছে এইটা হলো আমাদের থিটা, আর চতুর্থ চতুর্ভাগে আমরা যে ত্রিভুজটা আঁকছি সেখানে এইটা হলো আমাদের থিটা। ওকে, এখন এই থিটার সাপেক্ষে তুমি একটু চিন্তা করো তো, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, তাই না? এখন যেহেতু প্রথম চতুর্ভাগে কি সব যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই পজিটিভ, কিভাবে, মনে করো এটা থিটা, তাহলে সাইন থিটা কি হবে, সাইন থিটা হবে এই যে দেখো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এখন এই অতিভুজের ভ্যালু কিন্তু আমরা সহজে জানি, কিভাবে, এই অতিভুজ কিন্তু অলওয়েজ পজিটিভ, এই অতিভুজ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, ঠিক আছে, অতিভুজ পজিটিভ, তুমি জাস্ট তাকাবা এই এক্স বরাবর যেটা আছে আর ওয়াই অক্ষর সাথে সমান্তরাল আকারে যেটা আছে এগুলো পজিটিভ নাকি নেগেটিভ। যেমন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লক্ষ্য করো এটা কি এক্স অক্ষের ডান দিকে, তার মানে পজিটিভ, আবার এটা কি ওয়াই অক্ষের উপর দিক বরাবর গেছে, তার মানে কি পজিটিভ, আবার অতিভুজ এটা সবসময় পজিটিভ, ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নাই। এই জন্য তুমি যখন সাইন থিটা করবা, সাপোজ আমি নামকরণও কইরা ফেলা, এটা মনে করো এ, এটা যদি বি হয় আর এইটা যদি ও হয়, তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে, সাইন থিটার ভ্যালু হবে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ।
এখন তুমি আমাকে বলো এই এবি আর ওএ এই দুইটাই কিন্তু পজিটিভ, এই এবিও পজিটিভ আবার ওএও পজিটিভ। বা তুমি যদি কস থিটা বের করো, কস থিটা কত, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এখানে দেখো ওবিও পজিটিভ ওএও পজিটিভ, তার মানে সামগ্রিকভাবে এই কস থিটা ত্রিকোণমিতিক অনুপাতটাও কিন্তু পজিটিভ হবে। তুমি ট্যান থিটা বের করবা, হ্যাঁ করো, উপরে বিপরীত বাহু আর নিচে সন্নিহিত বাহু, এই দুইটাই কিন্তু পজিটিভ ভ্যালু। ওই যে বললাম প্রথম চতুর্ভাগে এই সব কয়টাই পজিটিভ, এই জন্য আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলোও সবাই পজিটিভ হয়, সাইন কস ট্যান সেক কোসেক কট। বুঝতে পারছো? আচ্ছা, এটা ক্লিয়ার হবে। আমি এখন দ্বিতীয় চতুর্ভাগটা করাবো, তারপরে দ্বিতীয় চতুর্ভাগের দিকে একটু লক্ষ্য করো তো। এখন মনে করো আমাদের, আচ্ছা নামকরণ চেঞ্জ করে ফেলে, এটা তো আর কোনো কাজ নাই। হ্যাঁ, এই মুছে গেল তো, যাক দেখো, এটা মনে করো আমাদের এ, এইটা হলো আমাদের বি। তাহলে এই যে কোণ থিটা, এটার নাম এখন থিটা। হ্যাঁ, এই থিটা কোণের সাপেক্ষে তুমি আমাকে বলো তো, আমরা যদি সাইন থিটা করি, সাইন থিটার ভ্যালু কত আসে? সাইন থিটা সমান সমান কি, উপরে বিপরীত বাহু, দেখো এই থিটার সাপেক্ষে বিপরীত বাহু হলো গিয়ে এবি, আর নিচে অতিভুজ, অতিভুজ হলো গিয়ে ওএ অথবা এও। এখন এই এও বা অতিভুজ অলওয়েজ পজিটিভ, এখানে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই যে বিপরীত বাহু আমি এবি লিখছি, এই এবি কি পজিটিভ? হ্যাঁ, এবিও পজিটিভ। কেন? এই যে ওটা তো উপরের দিকে আছে, তার মানে এটা কিন্তু পজিটিভ ভ্যালু, কোনো সমস্যা নাই। তবে তুমি যদি এখানে কস থিটা বের করো, কস থিটা সমান সমান কি, উপরে থাকবে সন্নিহিত বাহু, এই থিটার সাপেক্ষে সন্নিহিত বাহু কিন্তু এই যে ওবি, আর নিচে হলো অতিভুজ বা এও বা ওএ, তুমি যাই লেখো না কেন। এখন এই এও কিন্তু পজিটিভ, এটার কোনো সমস্যা নাই। কিন্তু এই যে ওবি তুমি লেখছো, দেখো তো ওবি কিন্তু এক্স অক্ষরে এই যে দেখছো বাম দিকে, তার মানে ওবির ভ্যালু কি নেগেটিভ হবে না? ওবির ভ্যালুটা হবে নেগেটিভ, যেহেতু ওবি নেগেটিভ সেই জন্য দেখো প্লাস মাইনাস সামগ্রিকভাবে এই কস থিটার ভ্যালুটাও কিন্তু সময় নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ ছিল, কোসেক থিটাও পজিটিভ হবে, কারণ সাইনের উল্টাই কোসেক, বাট এই কস থিটা কিন্তু নেগেটিভ হবে। কস থিটা যদি নেগেটিভ হয় তাহলে কজের উল্টাকে সেক, এই সেক থিটাও কিন্তু নেগেটিভ হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ বুঝলাম কস থিটা নেগেটিভ, আচ্ছা ট্যান থিটা কেমন একটু দেখি তো। এই ট্যান থিটা দেখো, ট্যান থিটার সূত্র কি, উপরে থাকবে বিপরীত বাহু, বিপরীত বাহু মানে এবি, আর নিচে থাকবে সন্নিহিত বাহু অর্থাৎ ওবি। এখন এই এবি কিন্তু পজিটিভ, কিন্তু ওবির ভ্যালু কি, ওবির ভ্যালুই নেগেটিভ। তাহলে এই জন্য এই ট্যান থিটার ভ্যালু কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হবে। ট্যান যদি ট্যান থিটা নেগেটিভ, তুমি এই একইভাবে কট থিটাও বের করতে পারো, কট থিটাও কিন্তু নেগেটিভ হবে। তাহলে ট্যান থিটা নেগেটিভ, কট থিটা নেগেটিভ, কস থিটা নেগেটিভ, সেক থিটা নেগেটিভ। পজিটিভ ছিল কি কি, শুধুমাত্র এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন থিটা আর সাইনের উল্টা কোসেক থিটা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা দেখো, তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখন আমরা একটু লক্ষ্য করি, নাম একটু করি, বুঝছো? এটা বি ও, এটা মনে করো আমি দিলাম ডি। আচ্ছা, তাহলে এটা মনে করো এখন থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা বের করে দেখো। আমাদের কিন্তু প্রথম চতুর্ভাগেও সাইন থিটাটা পজিটিভ ছিল, শুধু সাইন না, প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে সাইন কিন্তু পজিটিভ ছিল, বাট কজ আর ট্যান কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছিল। এখন আমরা তৃতীয় চতুর্ভাগে আসছি, তৃতীয় চতুর্ভাগে কাহিনী কি একটু বোঝা লাগবে। দেখো তো সাইন থিটার ভ্যালু কি আসে, কমন সেন্স দিয়ে বলো। সাইন থিটায় ও কি বিপরীত বাহু আছে আর অতিভুজ আছে, তাইলে এখানে এই থিটার সাপেক্ষে যে বিপরীত বাহুটা, এই বিপরীত বাহু হলো গিয়ে বিডি, বিপরীত বাহু হলো বিডি, আর অতিভুজ কে ওডি। এখন অতিভুজ নিয়ে আমাদের সমস্যা নেই, অতিভুজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। কিন্তু এই বিডি এ কিন্তু ওয়াই অক্ষের দেখছো নিচের দিকে, নিচের দিকে গেছে না, তার মানে বিডি কিন্তু নেগেটিভ, আর ওডি কি, ওডি হইলো পজিটিভ। তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, তার মানে সাইন থিটা কিন্তু এই যে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ থাকলেও তৃতীয় চতুর্ভাগে সাইন থিটার ভ্যালু আসছে নেগেটিভ। সাইন থিটার নেগেটিভ, আবার একইভাবে কোসেক থিটার ভ্যালুও কিন্তু হবে নেগেটিভ, জাস্ট সাইন থিটার উল্টা, বাট সাইন সেম নেগেটিভ। হ্যাঁ, যেমন এই যে দেখো -2, -2 এর উল্টা কি বা গুণাত্মক বিপরীত কি, -1/2, জাস্ট এই -2/1, এই 1 উপরে চলে গেছে আর এইটা নিচে চলে গেছে। বোঝো তো এগুলা ছোটবেলার জিনিস। যাক, এখন তৃতীয় চতুর্ভাগে
আমরা কস থিটা বের করতে চাইতেছি। কস থিটার ভ্যালু কত আসে দেখি তো, পজিটিভ নাকি নেগেটিভ। কস থিটা ইকুয়ালস টু সন্নিহিত বাহু মানে ওবি ডিভাইডেড বাই অতিভুজ মানে ওডি। এখন দেখো অতিভুজ তো কোনো চিন্তার বিষয় না, বাট ওবি এটা কিন্তু এক্স অক্ষের বাম দিকে, তার মানে এটার ভ্যালু কিন্তু নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয় তাহলে কস থিটাও নেগেটিভ, অর্থাৎ সেক থিটার ভ্যালুও কিন্তু নেগেটিভ হবে। তোমরা চাইলে বের কইরা দেখতে পারো। তবে টেন থিটার ভ্যালু যদি তুমি বের করো, টেন থিটার সূত্রে আছে কি বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। দেখো তো এই এই যে কোণের ক্ষেত্রে আমার বিপরীত বাহু যেটা এইটাও নেগেটিভ, আবার সন্নিহিত বাহু মানে এটাও কিন্তু নেগেটিভ, কারণ এক্স অক্ষের বাম দিকে। তাহলে নেগেটিভ নেগেটিভ মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না। এই জন্য তৃতীয় চতুর্ভাগে কিন্তু টেন থিটা আর টেন থিটার উল্টে কি কট থিটা, টেন আর কট কিন্তু পজিটিভ। বুঝতে পারছো? আচ্ছা, আবার এই যে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, সাপোজ আমি নামকরণ আর করলাম না, এটা তোমরা নিজেরা কইরে নেবা, যখন করবা তখন দেখতে পাবা যে এই চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যখন সাইন থিটা করবা, সাইন থিটাটা নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে? কারণ বিপরীত বাহুটা নেগেটিভ, এই যে বিপরীত বাহুটা নেগেটিভ। আবার তুমি যখন কস থিটা করতে যাবা তখন কি হবে, কস থিটা কি সন্নিহিত বাহু বাই অতিভুজ। দেখো তো অতিভুজ নিয়ে তো কোনো প্যারা নাই, বাট সন্নিহিত বাহুটা কিন্তু পজিটিভই আছে, অর্থাৎ কস থিটা কিন্তু আমার পজিটিভ হবে। বুঝছো? তাহলে চতুর্থ চতুর্ভাগে কিন্তু এই যে আমার কস থিটাটা পজিটিভ হবে। আবার টেন থিটা কি হবে, টেন থিটা বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। দেখো বিপরীত বাহুটা নেগেটিভ বাট সন্নিহিত বাহুটা পজিটিভ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তার মানে আমি দেখলাম যে চতুর্থ চতুর্ভাগে কস থিটা পজিটিভ আর কস থিটার উল্টো হলো গিয়ে কস থিটা সেক থিটা, এই দুইটা পজিটিভ। এটা বাদে সাইন থিটা, টেন থিটা, কোসেক থিটা, কট থিটা সবাই নেগেটিভ। এখন আমি যে এই যে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্নটা বুঝাইলাম, এখানে কি কারো কোনো সমস্যা আছে? যাক, তাহলে এইখানে আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই। এর পরবর্তী আমাদের উদাহরণ 11। উদাহরণ 11তে কি বলা বলছে দেখো, এখানে একটা কথা আছে, এই কথাটা খুবই স্টার দেবা, যে থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, যেই কোণের মান কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট সেটাকে আমরা বলি সূক্ষ্মকোণ। এই জিনিসটা একটু এখন ক্লিয়ার করে ফেলাই। কোন মান যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় সেটাকে আমরা বলি সূক্ষ্মকোণ, যদি 90 ডিগ্রি সমান হয় তখন আমরা সেটাকে বলবো সমকোণ, আর যেই কোণের পরিমাপ 90 ডিগ্রির থেকে বেশি সেটাকে আমরা কি বলবো, স্থূলকোণ। আবার 90 ডিগ্রির থেকে বেশি হইয়া সাপোজ 180 ডিগ্রি হইলো, 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি, এক সরল কোণ, তাই না? একটা সরলরেখার উপর উৎপন্ন হয় যেহেতু। আবার যদি তোমার কোণের মান 180 ডিগ্রির থেকেও বেশি হয়, সাপোজ 181 ডিগ্রি হইলো, তাহলে এই কোণটার নাম আমি কি দেব, এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। বড় হইতে 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 আমার 360 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, তাই না, জ্যামিতিক কোণের ক্ষেত্রে। কিন্তু ত্রিকোণমিতিক কোণ কোনো লিমিটেশন নাই, ওটা 1000, 10,000, 99,000 ডিগ্রিও হইতে পারে। আচ্ছা, এখানে যেটা বলা ছিল আমার থিটা একটা সূক্ষ্মকোণ। আচ্ছা বুঝলাম, যেহেতু সূক্ষ্মকোণ, দেখো থিটা সূক্ষ্মকোণ মানে কি, আমার অবশ্যই এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে, কারণ প্রথম চতুর্ভাগে কি দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আসে। দ্বিতীয় চতুর্ভাগে কি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত আসে। তৃতীয় চতুর্ভাগে 180 থেকে 270 ডিগ্রি পর্যন্ত আসে। আবার চতুর্থ চতুর্ভাগে 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত আসে। তাহলে তোমরা কি লিমিটেশনটা বুঝতে পারছো? তোমার প্রশ্নে যদি এরকম থাকে, আমরা কিন্তু কোন পরিমাপের একক আছে দুই রকমের জানি, ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমরা যেটাকে বলি, যেমন দেখো প্রথম চতুর্ভাগে আমি এটা লিখি, একটু ইম্পর্টেন্ট জিনিস তো লিখে ফেলে। প্রথম চতুর্ভাগে আমরা এটা বলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত। দ্বিতীয় চতুর্ভাগে কি 90 থেকে এই যে 180 ডিগ্রি পর্যন্ত আর কি। আবার এই তৃতীয় চতুর্ভাগে 270 ডিগ্রি পর্যন্ত। চতুর্থ চতুর্ভাগে কি 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এই জিনিসটাকে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে প্রকাশ করে, 90 ডিগ্রি মানেই হইল π/2, ঠিক আছে? এইভাবেও বলতে পারে, এইভাবেও বলতে পারে। আবার 180 ডিগ্রি মানে হইল পাই, 270 ডিগ্রি মানে হইল 3π/2। হিসাব করে দেখো পাই মানেই হলো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে কি 90 ডিগ্রি, 90 আর 3 গুণ করলে 270 ডিগ্রি। আর 360 ডিগ্রি মানে হলো কি 2π। তাহলে তোমার কিন্তু যে কোনোভাবে প্রশ্নে বলা থাকতে পারে, আমার কিন্তু বুঝতে হবে এই যে ব্যবধি দেবে তোমার কোণে, মানে তোমার অঙ্কে যদি এরকম একটা ব্যবধি দেয় যে আমার থিটার ভ্যালুটা এতকাল এইভাবে ছিল,
যে থিটার ভ্যালুটা সাপোজ 90 ডিগ্রি আর এখানে দেওয়া 180 ডিগ্রি। কথাটার মানে কি? কথাটার মানে হলো থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে বড় হবে আর 180 ডিগ্রির থেকে ছোট হবে অবশ্যই, তাই না? অর্থাৎ 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত হবে, অথবা 90.005 ডিগ্রি, এটাও কিন্তু হতে পারে, কারণ এটা কিন্তু 90 ডিগ্রির থেকে বেশি। আবার 179.95 ডিগ্রিও হইতে পারে, কারণ ওটা 180 ডিগ্রি থেকে ছোট, বাট 180 ডিগ্রি হইতে পারবে না। কিন্তু যদি আমি এইভাবে বলতাম 90 ডিগ্রি থিটা ইকুয়াল 180 ডিগ্রি, এই কথাটা দ্বারা বোঝায় যে আমার থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে বড়, বাট 90 ডিগ্রি হইতে পারবে না। মানে ধরো 91 ডিগ্রি, আমি পূর্ণ সংখ্যা কনসিডার করতেছি, 91 ডিগ্রি থেকে শুরু কইরা 180 ডিগ্রির থেকে হয় ছোট হবে না হলে সমান হবে। অর্থাৎ এটা কিন্তু 91 ডিগ্রি থেকে শুরু কইরা আমার 180 ডিগ্রি ইনক্লুডেড 180 ডিগ্রি হইতে পারে, কারণ এখানে যে ইকুয়াল সাইনটা দেওয়া আছে। বাট এইখানে এটা কিন্তু 91 ডিগ্রি থেকে শুরু কইরা 179 ডিগ্রি পর্যন্তই হইতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা এই যে গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, ইকুয়াল সাইন, তারপরে ইকুয়াল না জানি কি বলে এটা, গ্রেটার ইকুয়াল সাইন, লেসার ইকুয়াল সাইন, তারপর ইকুয়াল নট সাইন, এগুলো ভালোভাবে তোমরা জানো। বুঝতে পারছো? তাহলে যারা জানো তাহলে এই কথাটা বলো তো, সাপোজ এই যে বলো তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু বলছে কি, প্রথমে হলো কি 2 ইকুয়াল লেস দেন এক্স, মানে 2 এর মান এক্স এর থেকে সমানও হতে পারে ছোট হতে পারে, বা আমি ঘুরে এইভাবে বলতে পারি যে এক্স এর ভ্যালুটা 2 এর থেকে বড়ও হতে পারে আবার সমানও হতে পারে, মানে 2 হইবে অথবা 2 এর থেকে বড় হইবে, মানে 3 4 5। এখন কোন পর্যন্ত যাবে দেখো, এখানে আবার একটা লিমিটেশন দিয়ে রাখছে যে এক্স এর ভ্যালুটা 5 এর থেকে ছোট হবে। তার মানে কি 5 হইতে পারবে না? না, হইতে পারবে। কেন হইতে পারবে? কারণ এখানে একটা ইকুয়াল সাইনও দেওয়া। তার মানে আমার এটা 2 3 4 5 এক্স এর ভ্যালু এই চারটা মান হইতে পারে। আমরা পরবর্তীতে ব্যবধি নামে একটা টপিক আছে, ওই জিনিসটা শিখবো, খোলা ব্যবধি, ঠিক আছে, আটকানো ব্যবধি, এগুলো আমরা যখন শিখবো আরো ভালোভাবে বুঝতে পারবো। যাই হোক, আমরা আবার একটু ত্রিকোণমিতিতে ফেরত আসি। দেখো, তো থিটা সূক্ষ্মকোণ কথাটার মানেই হইলো আমার থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে, যে π/2 মানে হইলো 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে π/90 ডিগ্রির ভিতরে থাকবে। বুঝতে পারছো? মানে প্রথম চতুর্ভাগে থাকবে, সহজ কথা। কোন চতুর্ভাগে থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। কস থিটার ভ্যালু তোমারে বইলা দিছে কত? 4/5। তাহলে অপর ত্রিকোণমিতিক অনুপাতগুলা এখন আমরা কি বের করতে পারবো নাকি পারবো না? এরকম অঙ্ক কিন্তু আগেও সলভ করাইছি, বাট এখানে একটা এক্সট্রা জাস্ট পার্থক্য বইলা দিছে, তোমার কোণের একটা রেঞ্জ দ্বারা দিছে, যেটা কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ। আচ্ছা, তাহলে cos থিটা সমান সমান আমরা সূত্র জানি কি, উপরে থাকে সন্নিহিত বাহু আর নিচে থাকে কি অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু জানো, আবার অতিভুজও জানো। আচ্ছা, একটা ত্রিভুজ আগে আমরা ড্র করে নিই, ঠিক আছে? আগে ত্রিভুজ ড্র করব, তারপরে কথা। এই ত্রিভুজটা ড্র করলাম, এখন একটা কোণকে আমরা থিটা বলবো, এটা মনে করো থিটা। তাহলে সন্নিহিত বাহুর ভ্যালু কত? 4, আর অতিভুজের ভ্যালু কত? 5। তাহলে অপর যে বাহুটা, এটার নাম হলো বিপরীত বাহু, তাই না? থিটার বিপরীত বাহু এটা, এর ভ্যালু হবে 3। তোমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার কইরা এর ভ্যালুটা বের কইরো। আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে যে এটা 4 এটা 5 হইলে এটা 3 হবে। এটা যদি 3 হয় তাহলে অপর ত্রিকোণমিতিক অনুপাতগুলো বলো তো, সাইন থিটার ভ্যালু কত হবে? বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, ট্যান থিটার ভ্যালু বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। আচ্ছা, সাইন থিটা যদি 3/5 হয় তাহলে কোসেক থিটা হবে 5/3। আবার ট্যান থিটা যদি 3/4 হয় তাহলে কট থিটা হবে 4/3। কস থিটা যদি 4/5 হয় তাহলে সেক থিটা হবে 5/4। এই অঙ্কে কোনো সমস্যা হবে না, কারণ এই অঙ্কের আমার থিটাটা হলো একটা সূক্ষ্ম কোণ, আর থিটাটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, এই জন্যই মূলত আমাদের কোনো সমস্যা হইতেছে না। বাট যদি এই অঙ্কে আমার এইখানে থিটা সূক্ষ্মকোণ না বলে এইভাবে বলতো যে π/2 লেস দেন থিটা লেস দেন পাই, এই কথাটার মানে বুঝো তুমি? মানে এই যে থিটা, এই থিটা কোণের ভ্যালু π/2 মানে কি? π/2 মানে হলো গিয়ে 90 ডিগ্রি, আর পাই মানে কি? পাই মানে হলো 180 ডিগ্রি, ওই যে বৃত্তীয় পদ্ধতিতে, ঠিক আছে? তার মানে থিটা কোণটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে হবে। তার মানে বলো তো থিটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। আর আমরা জানি
দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন থিটাই হলো পজিটিভ, সাইন থিটা আর কোসেক থিটা, বাকি সবাই কি হবে, বাকি সবাই হবে নেগেটিভ। তাই তোমাদের যদি এইভাবে শর্ত দেওয়া থাকতো তাহলে কিন্তু ওই অনুসারে মানগুলা চেঞ্জ হইতো, বুঝছো? আচ্ছা, একটা কাজ করে আমরা পরবর্তী অঙ্ক দেখি। আবার তোমার যদি এরকম থাকতো, এই থিটা সম্পর্কে বললো এরকম যে পাই লেস দেন থিটা লেস দেন 3π/2, তার মানে বলো তো এই থিটা কি সূক্ষ্মকোণ? অবশ্যই না, থিটা তো স্থূলকোণ। আর থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু 180 ডিগ্রির থেকে বড়, 270 ডিগ্রির থেকে ছোট, তার মানে থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। আবার যদি এরকম থাকতো যে এই যে 3π/2 লেস দেন থিটা লেস দেন 2π, তার মানে থিটাটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, বুঝছো? সবসময় যে এভাবেই থাকবে এরকম কোনো কথা নাই। তোমার কিন্তু থিটাটা এইভাবেও বলতে পারে যে পাই গ্রেটার দেন থিটা গ্রেটার দেন π/2। এই কথাটার মানে কি? এই কথাটাও সেম। দেখো মানে এই যে থিটা 180 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, মানে এটা তাহলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে তোমার কিন্তু এই যে রেঞ্জ দেখা বোঝা লাগবে যে আমার থিটাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, বুঝছো? আচ্ছা, অনেকে মনে করতে পারে যে ভাই এটা দ্বিতীয় চতুর্ভাগ কেমনে হইলো? এই তুমি ছবি দেখো ভাই, কি সব যে প্রশ্ন করো তোমরা। খেয়াল করে যে থিটা কোনটা বলছে কি 180 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝখানে, তাহলে যেটু পজিটিভ কোণ, তাহলে দেখো তো এই যে আমি আঁকতেছি যে 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে কি এটা এরকম হইতে পারে, এতটুকু থাকতে পারে, এতটুকু থাকতে পারে, অর্থাৎ এটা এই যে সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকবে। যেরকমই হোক এই দ্বিতীয় চতুর্ভাগে এরা অবস্থান করবে, বুঝতে পারছো? এখন এই যে কোন চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ, এটা মনে রাখার একটা সহজ সূত্র আছে বা একটা ছন্দ আছে। ছন্দটা হইল অল স্টুডেন্টস টেক কেয়ার। অল মানে এই যে প্রথম চতুর্ভাগে অল মানে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্টস মানে কি, এটা তো বুঝেই গেছে, স্টুডেন্টস মানে হইলো গিয়া সাইন, সাইন আর কে, সাইনের উল্টা কি, কোসেক, এরা পজিটিভ, তার মানে বাকি সবাই নেগেটিভ। টেক টেক মানে হইলো গিয়া এটা কি, তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটাটা পজিটিভ, ট্যান থিটা পজিটিভ আর ট্যান থিটার উল্টা মানে কট থিটা পজিটিভ। কেয়ার মানে হলো গিয়া এটা চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে কস থিটা পজিটিভ আর কজের উল্টা সেক থিটা পজিটিভ। তো এই ছন্দটা মনে রাখার চেষ্টা করো। আর এই জিনিসটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাদের এইটাই নতুন বলতে পারো যে শিখতেছো, বা এই জিনিসটাই আমাদের লাগবে হায়ার ম্যাথে। ক্লিয়ার? আচ্ছা, কাজের এই অঙ্কটার দিকে একটু তাকাও তো। এখানে একটা কথা বলা যে থিটা হইলো স্থূলকোণ, আর থিটা স্থূলকোণ তারা বইলেই দিছে, থিটা যেহেতু স্থূলকোণ তার মানে এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থান করবে না। প্রথম চতুর্ভাগে অবস্থান করতো কখন? যদি এটা সূক্ষ্মকোণ হইতো। যেহেতু স্থূলকোণ 90 ডিগ্রির থেকে বেশি, এখন 90 ডিগ্রির থেকে বেশি এটা তাহলে যে কোনো কোণই তো হইতে পারে, তাই না? এটা তো 180 ডিগ্রি থেকেও বেশি হইতে পারে, 270-এর থেকেও বেশি হইতে পারে। এই জন্য পরবর্তীতে তারা আরেকটা এক্সট্রা শর্ত দিয়েছে যে হ্যাঁ এটা 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির থেকে কম। তাহলে তুমি বলো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতে আছে? কোনো কোণ যদি 90 ডিগ্রির থেকে বেশি হয় আর 180 ডিগ্রি থেকে ছোট হয়, সেটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতে আছে। আর দ্বিতীয় চতুর্ভাগে বলো তো কে পজিটিভ? শুধুমাত্র সাইন থিটা পজিটিভ আর সাইন থিটার উল্টা কোসেক থিটা পজিটিভ, আর বাকি সবাই কি, নেগেটিভ। এখন এদিকে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটায় তারা বলছে যে আমাদের ট্যান থিটা ইকুয়ালস টু হাফ। আচ্ছা, ট্যান থিটা যদিও তারা হাফ বলছে, বাট অ্যাকচুয়ালি হাফ তো হবে না, হবে অ্যাকচুয়ালি মাইনাস হাফ। যাই হোক, তারা যেভাবে বলছে আমরা সেভাবেই অ্যান্সার করি। অপর ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সমকোণী ত্রিভুজ এবং ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা, ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে আমি এখন পর্যন্ত তোমাদেরকে নির্ণয় করা দেখাই নাই, তবে আচ্ছা এটাই করি আমরা, ঠিক আছে? ট্যান থিটা যেহেতু আমাদের দেওয়া আছে, ট্যান থিটা, আচ্ছা তাহলে এই দেখো তো একটা অভেদ আমি লিখছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1,
এখানে তুমি যদি টেন স্কোয়ার থিটার ভ্যালুটা বসাই দাও তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেক স্কোয়ারের থিটার ভ্যালু বের হয়ে যাবে। আর তুমি পক্ষান্তর করে এইভাবেও লিখতে পারো যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন এই যে টেন স্কোয়ার থিটার ভ্যালু কত, আচ্ছা টেন থিটার ভ্যালু কত, টেন থিটার ভ্যালু হইল 1/2, তাহলে টেন স্কোয়ার থিটার ভ্যালু কত হবে, 1/2 স্কোয়ার মানে হলো গিয়ে 1/4। তাহলে এখানে জাস্ট সিম্পলি তুমি ভ্যালুটা বসাই দাও 1 প্লাস 1/4, একের সাথে 1/4 যোগ করলে কত হয় 5/4 যোগ। আশা করি এতদিনে তোমরা শিখে গেছো ভালোভাবে। 5/4 এটা কার ভ্যালু, এটা কিন্তু সেক থিটার সরি সেক স্কোয়ার থিটার ভ্যালু। তাহলে সেক থিটার ভ্যালু কি হবে বলো তো, সেক থিটা হবে অবশ্যই প্লাস মাইনাস রুট ওভার 5 আর 4-এর বর্গমূল করলে হবে 2। এখন এইখানে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তার মানে হ্যাঁ আমাদের কিন্তু বলতো সেক থিটার ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব কিছুই নেগেটিভ। তাহলে এখানে সেক থিটার পজিটিভ ভ্যালুটা হবে না, হবে সেক থিটা সমান সমান -√5/2। বুঝতে পারছো? এটা ব্র্যাকেট দিয়ে লেখবা যে পজিটিভ ভ্যালুটা গ্রহণযোগ্য নয় অথবা অগ্রহণযোগ্য। তাহলে সেক থিটা শুধুমাত্র একটা ভ্যালুই কাউন্ট হবে, সেটা হলো মাইনাস। তা মাইনাসটা কেন কাউন্ট হইতেছে বা গ্রহণযোগ্য হইতেছে সেই ব্যাখ্যাটা আশা করি তোমরা বোঝো। আচ্ছা তাহলে এখন আমরা ট্যান থিটা জানতাম আর সেক থিটাও বের করে ফেলাইছি। এর পরবর্তীতে কি বের করা যায় খেয়াল করি আমরা। আচ্ছা ত্রিভুজের সাহায্যে একটু বের করে দেখাই। আমরা অবেদের মাধ্যমে সেক থিটাটা বের করছি, এখন একটু ত্রিভুজের মাধ্যমে অন্যান্য ত্রিকোণমিতিক কোণগুলা বের করে দেখাবো তোমাদেরকে। এই মনে করো সেই সমকোণী ত্রিভুজ, যদিও সমকোণী ত্রিভুজ হয় নাই তারপরও ধরে নাও। আচ্ছা ট্যান থিটা ধরি, এইটা আমাদের থিটা, ঠিক আছে। ট্যান থিটা উপরে কি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তার মানে এই হলো আমাদের বিপরীত বাহু 1 আর এই হলো আমাদের সন্নিহিত বাহু 2। তাহলে অতিভুজের ভ্যালু কত হবে, √2 × 4 আর 1 মানে কি 5, √5 হবে অতিভুজের ভ্যালু। এভাবে কিন্তু আমরা আগেও সলভ করছি, এটাই বেশি সহজ। তাহলে তোমরা বলো সাইন থিটার ভ্যালু কত হবে, সাইন থিটা সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে 1 ডিভাইডেড বাই √5। আচ্ছা কস থিটার ভ্যালু কত হয়, আচ্ছা ভালো কথা, তোমরা যারা মনে করতেছো ভাইয়া তো এইখানে আপনি প্রথম যে করলেন কিসের সাহায্যে করছিলেন, অবেদের সাহায্যে করছিলেন। অবেদের সাহায্যে কি আর কিছু বের করা যায় না, সব কিছুই বের করা যায়। তুমি সেক থিটা বের করছো না, তাহলে সেক থিটার উল্টা কি, সেক থিটার উল্টা হইলো কস থিটা। তাহলে সেক থিটা যদি হয় মাইনাস এইটা, তাহলে কস থিটা হবে -2 হবে উপরে আর √5 হবে নিচে। বুঝতে পারছো? আবার তোমার দেওয়া ছিল ট্যান থিটা, যদিও তারা ট্যান থিটার ভ্যালুটা পজিটিভ দিছে বাট অ্যাকচুয়ালি এটা পজিটিভ হয় না। ট্যান থিটা অ্যাকচুয়ালি নেগেটিভ হবে, বাট তারা এখানে কেন জানি পজিটিভ দিয়ে দিয়েছে, ভুল হয়েছে আর কি। যাই হোক, এখন তুমি যে কস থিটা পারবে সে কি সাইন থিটা বের করতে পারবে না? প্রশ্ন আসতে পারে ভাই কিভাবে পারবে, কেন? কস থিটা আর সাইন থিটার মধ্যে সম্পর্ক স্থাপনকারী অভেদ কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে কজ স্কোয়ার, আচ্ছা তাহলে সাইন স্কোয়ার থিটার সূত্র কি, পক্ষান্ত করে লিখতে পারো সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 - কজ স্কোয়ার থিটা, পারে কিনা লিখতে? এখন কস থিটার ভ্যালু যে জানে সে কজ স্কোয়ার থিটার ভ্যালু জানবে 1 - জাস্ট এটার স্কোয়ার করো, 2 × 4 আর √5 এর স্কোয়ার করলে 5। তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত আসে, বিয়োগটা করো, বিয়োগ করলে থাকবে 1/5। তাহলে সাইন স্কোয়ার থিটা যদি 1/5 হয় তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে, সাইন থিটার ভ্যালু হবে, পাশে লিখি, উভয় পক্ষকে বর্গমূল করে পাই +-1/√5। যদিও পরবর্তীতে আমরা ব্যাখ্যাটা দেব যে যেহেতু এটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার ভ্যালু পজিটিভ হয়, সো এই মাইনাসটা কিন্তু থাকবে না, মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, তাহলে শুধুমাত্র +1/√5। বুঝতে পারছো আমি কিভাবে মানে বুঝবো যে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে? কজ নেগেটিভ ছিল, সেক নেগেটিভ ছিল, বা এই যে ট্যান কিন্তু নেগেটিভ হবে, ট্যান অ্যাকচুয়ালি হবে তোমার -1/2, ঠিক আছে, প্লাস হতে পারে না। তাহলে কট থিটা কি হবে, কট থিটা হবে -2।
ঠিক আছে, বুঝছো তোমরা? অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া টেন থিটা তো দেওয়া ছিল, এমনি না দেওয়া থাকলেও কি বের করতে পারি না? বের করতে কেন পারবো না বলো? এই যে টেন থিটার সূত্র কি? সাইন থিটা বাই কস থিটা, তাই তো? বা এই যে আমাদের দেখো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার ভ্যালু কত? 1/√5, আর কস থিটার ভ্যালু কত? -2/√5। তাহলে করো, তুমি ভাগটা করো, ভাগ করলে কি হয়? ভাগ করলে হবে -1/2। বাট তারা আমাদেরকে কোশ্চেনে এখানে +1/2 দিয়ে রাখছে, এটা ভুল দেওয়া। দেখো, আর কট থিটার ভ্যালু কিভাবে বের করতে পারো? কট থিটার ভ্যালু তো বের করা আরো সহজ। টেন থিটা যদি -1/2 হয়, আমরা জানি কট থিটা কি, এটার উল্টা, তাহলে -2 হবে। ঠিক আছে, আবার এইখানে যারা ত্রিভুজের মাধ্যমে বের করবা, হ্যাঁ, একদল অবেদের মাধ্যমে করবে, আরেক দল ত্রিভুজের মাধ্যমে করবে। যারা ত্রিভুজের মাধ্যমে বের করবে তারা কিভাবে সলভ করবে? এই যে কস থিটা, কস থিটার ভ্যালু কত হবে? সন্নিহিত ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে সন্নিহিত কত? 2, আর অতিভুজ কত? √5। এখন এখন আমরা একটু বড় হয়েছি, 30 মিনিট আগেও আমি এই টাইপের অঙ্ক করাইছিলাম, কিন্তু সেই সময় আমরা জানতাম না যে কোন চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন, পজিটিভ নাকি নেগেটিভ। বাট এখন কিন্তু আমরা জানি, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে তুমি আমাকে বলো এই কস থিটার ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ হবে, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দেবা। কস থিটার ভ্যালু পাইলা, তো এইভাবে তুমি কি সেক থিটার ভ্যালুটাও জানো, সেক থিটার ভ্যালু হবে -√5/2। আবার সাইন থিটা যদি এইটা হয়, তাহলে কোসেক থিটা কত হবে? √5। এত সহজ। আর টেন থিটা কত হবে? টেন থিটার সূত্র কি? উপরে বিপরীত বাহু আর নিচে সন্নিহিত বাহু, বিপরীত বাহু 1 আর সন্নিহিত বাহু 2। আর যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু টেন থিটাও নেগেটিভ, বুঝছো? কট থিটা সমান সমান -2। তাহলে এই যে আমি করলাম দুইটা পদ্ধতিতে, তোমাদের কারো কোনো সমস্যা আছে? এই ছিল কাজ। ঠিক আছে, আশা করি ভালোভাবে বুঝতে পারছো। এই যে উদাহরণ 12 কিন্তু অনেক সহজ। এই কজের ভ্যালু তোমাদেরকে দেওয়া, সাইন বি এর ভ্যালু দেওয়া, এ ও বি উভয় একটা কথা বলছে, উভয় কি? সূক্ষ্ম কোণ। আচ্ছা, তার মানে যেহেতু সূক্ষ্ম কোণ, তার মানে বলো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? দুইটা কোণ সূক্ষ্ম কোণ হইলে অবশ্যই এরা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তাই না? আমার মনে হয় জিনিসটা তুমি বোঝো নাই। দেখো, এই যে আমাদের চারটা চতুর্ভাগ যদি সূক্ষ্মকোণ হয়, তার দেখো সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির থেকে ছোট, তার মানে কোনটা এরকম হইতে পারে, এতটুকু হইতে পারে, বা কোনটা আমি এতটুকু হইতে পারি, এতটুকু হইতে পারি, এতটুকু হইতে পারে। বাট যেমনই হোক না কেন, এটা 90 ডিগ্রির থেকে ছোট হবে। তার মানে এটা কি? অলওয়েজ প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, বুঝছো? তাহলে এখানে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, বলছে মান নির্ণয় করো, এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে। এখন তোমার যে জিনিসটার ভ্যালু চাইছে সেটার ভিতরে টেন বি নামে একটা টার্ম আছে, আরেকটা আছে টেন এ। এছাড়া কিন্তু নতুন কিছু নেই, তোমার টেন বি আছে আর টেন এ আছে। এখন তুমি একটু চিন্তা করো, তুমি টেন বি এর ভ্যালু জানো কিনা, আবার টেন এর ভ্যালু তুমি জানো কিনা। না, আমি সরাসরি টেন এ টেন বি কোনো কিছুর মানই জানি না, কিন্তু আমাদের প্রশ্নে কজের ভ্যালু দেওয়া আছে। দেখো, কজের ভ্যালু দেওয়া আছে, তাহলে কজের ভ্যালু যদি দেওয়া থাকে, সেইখান থেকে আমি কি সাইনের ভ্যালুটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তুমি চিন্তা করো, কস থিটা মানে কি? উপরে হইল গিয়ে সন্নিহিত বাহু আর নিচে হইল অতিভুজ, তাহলে বিপরীত বাহুর ভ্যালু কত হবে? অবশ্যই 3। অর্থাৎ সাইনে সমান সমান কি? উপরে বিপরীত বাহু আর নিচে অতিভুজ। দেখলা কত সহজে আমি কজে থেকে সাইনের ভ্যালুটা বের করছি। আবার আমাদের কোশ্চেনে দেখো, আমাদের কিন্তু সাইন বি দেওয়া, কি দেওয়া? এই যে সাইন বি দেওয়া। তাহলে সাইন বি যদি তুমি জানো, ঠিক আছে, যেমন সাইন থিটা যদি তুমি জানো, তুমি কিন্তু কস থিটা বের করতে পারো, তাই না? তাহলে সাইন বি এর ভ্যালু 12/13। তাহলে বলো তো কস বি এর ভ্যালু কত হবে? সাইন বি মানে কি? উপরে হলে বিপরীত বাহু আর নিচে অতিভুজ, আর কস বি এর মানে উপরে থাকবে সন্নিহিত বাহু আর নিচে থাকবে অতিভুজ। তাহলে তুমি সন্নিহিত বাহু আমরা জানি যে 12 আর 13 হলে অপরটা আসলে 5 হয়, মানে আমি আর কি জানি, আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে। 5, 12, 13। তাই উপরে যে সন্নিহিত বাহু 5 আর অতিভুজ কত? 13। তাহলে আমি সাইন বি জানলে কস বির ভ্যালুটা বের করতে পারি।
আবার কজের ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে সাইনের ভ্যালুটা বের করছি। প্রশ্ন আসতে পারে বের করছেন কেন, আপনার কেউ বের করতে বলছে? আপনারা চাইছে এই জিনিসের মান, আপনি এগুলো কেন বের করছেন? আর একটু লক্ষ্য করো, এখানে আছে কি tan a আছে, tan b আছে। এখন আমরা জানি tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, তাহলে tan এর ভ্যালু সমান সমান কি হবে? sin a বাই cos এ অবভিয়াসলি। তাহলে তুমি tan এর ভ্যালু যদি জানতে চাও, তোমার sin a আর cos এ এই দুইটা ভ্যালু জানা থাকা লাগবে। আবার তুমি যদি tan b এর ভ্যালু জানতে চাও, তোমার sin b আর cos b এই দুইটা ভ্যালু জানা থাকা লাগবে। এই জন্যই কিন্তু আমরা এই যে cos b টা বের করছি, আবার এই যে এখানে sin a টা এই জন্যই আমরা বের করছি। বুঝতে পারছো কেন করছি? উত্তর কিন্তু দিয়ে দিছি। তাহলে tan এর ভ্যালু কত আসে দেখো তো, sin a বাই cos এ তুমি ভাগ করো, এই sin a কে cos এ দিয়ে ভাগ করো, 3/5 ডিভাইডেড বাই 4/5, তাহলে আসবে 3/4। আবার তুমি tan b এর ভ্যালুটা বের করো, হিসাব করো, 12/5 হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কিন্তু আমরা এই এই যে এখানে মানগুলা বসাইতে পারি। মানগুলো আসো আমরা বসাই ফেলাই। tan b এর জায়গায় বসাও 12/5, tan এর জায়গায় বসাও 3/4, তারপরে 1 প্লাস tan b এর জায়গায় আবার এই যে 12/5 আর tan এর জায়গায় 3/4। ঠিক আছে, একটু ছোট হয়ে গেছে লেখাটা, তোমরা নিজের একটু ক্যালকুলেশন করো তো। ক্যালকুলেশন করলে উপরে আসে কত, 4×5 = 20, 4×12 আচ্ছা 48, 48 থেকে বিয়োগ করবা 15, 48 থেকে 15 বিয়োগ করলে কত থাকে, 28, 33 থাকে। আবার নিচে এই 4 আর 12 কাটাকাটি যায়, 3, 3 আর ওটা কত উপরে, 3×5 নাকি সরি 3×3 আর 9, 9/5, 9/5 আর 14/5, ঠিক আছে, নিচে থাকে 14/5। আচ্ছা, তো এটারে আবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয়, এত 33/20 ইন্টু 5/14, 5 আর 4×5 20, 4×14 গুণ করলে কত হয়, সম্ভবত 56। দেখো তো আমাদের বইতে অ্যান্সারটা কি এরকম আসছে, 33/56। যদি আইসা থাকে তাহলে তো ঠিক আছে, আর না ঠিক থাকলে আমাদের অঙ্কর নিয়ম ঠিক আছে, হয়তো বা ক্যালকুলেশনে একটু বোঝই তো প্লাস মাইনাস হইতেই পারে। আচ্ছা, আমাদের আরো উদাহরণের প্রায় কিছু অঙ্ক বাকি আছে, 13, তারপরে 14, তারপরে 5 সরি 15, 16 কাজ আছে, বেশ অনেকখানি বাকি আছে। তাহলে আজকে আসলে আর না যাই, আশা করি তোমরা আজকে আমি যা যা পড়াইছি সবকিছু ভালোভাবে বুঝতে পারছো। সো ভাইয়া প্লিজ ভিডিওটা লাইক করো, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাইও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইট মিনস আ লট টু মি। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।